নবম শ্রেণীতে অধ্যয়নরত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জসিমউদ্দিন, সহকারী শিক্ষক হিসাব বিজ্ঞান। গতকালকে আমি তোমাদের হিসাব বিজ্ঞানের যে মৌলিক বিষয় ছিল ওই বিষয়ের প্রথম খণ্ড আলোচনা করেছি। আজকে আমরা দ্বিতীয় খণ্ড আলোচনা করব। আশা করি তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি দেখবে। তো আমরা শুরু করে দিচ্ছি আমাদের আজকের ক্লাস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের ক্লাসের আলোচনার বিষয় নবম শ্রেণী ব্যবসা শিক্ষা শাখা, বিষয় হিসাব বিজ্ঞান। হিসাব বিজ্ঞানের মৌলিক জ্ঞান দ্বিতীয় খণ্ড। আমরা গতকালকে প্রথম খণ্ড আলোচনা করেছিলাম, আজকে আমরা দ্বিতীয় খণ্ড শুরু করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখানে একটা ব্যবসা প্রতিষ্ঠানের একটা অফিসের যে আসবাবপত্র প্রয়োজন হয়, চেয়ার, টেবিল, ফার্নিচার, আলমারি, বিভিন্ন ধরনের যে বিষয় দেখো যে আসবাবপত্র হিসেবে একটি সম্পদ। একটি ব্যবসা প্রতিষ্ঠানের চেয়ার, টেবিল, আলমারি, শোকেজ, ফাইল, ক্যাবিনেট প্রভৃতি স্থায়ী সম্পদ ক্রয় বিক্রয় হলে আসবাবপত্র হিসেবে লিপিবদ্ধ হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী, দেখো এখানে আমরা একটি মেশিন দেখতে পাচ্ছি, যে এখানে বিভিন্ন ধরনের যন্ত্রাংশ রয়েছে। কলকবজা ও যন্ত্রপাতি হিসাব একটি ব্যবসা প্রতিষ্ঠানের স্থায়ী সম্পদ, ব্যবহার করা হয়ে থাকে, দীর্ঘদিনের জন্য ব্যবহার করা হয়ে থাকে। উৎপাদন ব্যবহৃত বিভিন্ন মেশিন ক্রয়, সংস্থাপন, সম্প্রসারণ ও বিক্রয় সংক্রান্ত লেনদেন কলকবজা ও যন্ত্রপাতি হিসাবে লিপিবদ্ধ হয়ে থাকে। অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবহারের জন্য বা বিভিন্ন যে উৎপাদনের জন্য এই মেশিন ক্রয় করা হয়ে থাকে, এই মেশিনটি একটি সম্পদ হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিল্ডিং, অফিস, আদালত, বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে। অর্থাৎ ভূমি ও দালান ব্যবসার একটি সম্পদ। ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার জন্য নিজস্ব ভূমি ও দালান অনেক সময় ক্রয় করা হয়ে থাকে। এই ভূমি ও দালান ব্যবসার একটি স্থায়ী সম্পদ হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। শিক্ষার্থী, দেখো এখানে আমরা কম্পিউটার, তারপর হচ্ছে এসি, ফটোকপিয়ার মেশিন, এগুলো ব্যবসা প্রতিষ্ঠানে আমরা প্রায় দেখে থাকি। অফিস সরঞ্জাম হিসাব সম্পদ ব্যবসা প্রতিষ্ঠান ব্যবহারের জন্য কম্পিউটার, এসি, ফটোকপি মেশিন, প্রিন্টার ইত্যাদি ক্রয় ও বিক্রয় সংক্রান্ত আনুষঙ্গিক খরচ পরিশোধ এবং বিশেষ কারণে এগুলো বিক্রয়ের জন্য অফিস সরঞ্জাম হিসেবে খোলা হয়ে থাকে। এই অফিস সরঞ্জাম কিন্তু ব্যবসার একটি স্থায়ী সম্পদ, যা আমাদের দীর্ঘদিনের জন্য আমরা ব্যবহার করে থাকি। সেখানে দেখো এখানে ঘড়ি, ক্যালকুলেটর, স্টাপলার মেশিন, তারপর এখানে রয়েছে হলো পেপার যে ওয়েটার, এইগুলো হচ্ছে হলো আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের আমরা জানি যে ব্যবহার হয়ে থাকে। দেখো প্রিয় শিক্ষার্থী, এখানে যে আমরা যে চিত্রগুলো দেখলাম, এগুলো হচ্ছে অফিস সাপ্লাইজ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে বা অফিস সাপ্লাইজ হিসাব ধরা হয়ে থাকে। এই অফিস সাপ্লাইজ প্রতিষ্ঠানের একটি সম্পদ ঘড়ি, ক্যালকুলেটর, স্টাপলার মেশিন, পেপার ওয়েট ইত্যাদি, যার মূল্য অপেক্ষাকৃত কম কিন্তু ব্যবহার উপযোগিতা দীর্ঘদিন পাওয়া যায়, এ সকল ক্রয়ের জন্য অফিস সাপ্লাইজ হিসাবে প্রভাবিত হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি সুনাম। আর সুনাম হচ্ছে হলো ব্যবসার একটি সম্পদ। ব্যবসা প্রতিষ্ঠানের সুনাম একটি মূল্যবান ভূষণ। দীর্ঘদিন কার্যক্রম করতে থাকলে ব্যবসায় সুনাম অর্জিত হয়ে থাকে। ব্যবসা প্রতিষ্ঠানের সুনাম এর একটি মূল্য ধরা হয়ে থাকে। অর্থাৎ তো পাশাপাশি দুটি প্রতিষ্ঠানের মধ্যে আমরা দেখি অনেক সময় একটা প্রতিষ্ঠান অনেক ভালো চলে, ক্রেতারা খুব ভিড় করে, তো এর মূল কারণ হচ্ছে সুনাম। যেমন 10 বছর আগে যে ব্যবসা প্রতিষ্ঠান চলে আসছে, ওই ব্যবসা প্রতিষ্ঠানের নাম সুনাম আছে। নতুন ব্যবসা প্রতিষ্ঠান সহজে সুনাম হয় না, এর জন্য সময়ের প্রয়োজন হয়ে থাকে। দেখো এখানে আমাদের দালান, জমি, মেশিন, এগুলো আমরা দেখতে পাচ্ছি। ব্যবসার প্রয়োজনীয় কোনো স্থায়ী সম্পদ যেমন ভূমি, দালান বা মেশিন নির্দিষ্ট সময়ের জন্য ভাড়া নেওয়া হয়ে থাকে দীর্ঘদিনের জন্য, অর্থাৎ 5 বছর 10 বছরের জন্য প্রতিষ্ঠান কোনো স্থায়ী সম্পত্তি যদি ভাড়া করে থাকে, তাহলে এই যে প্রতি বছর বছর কিন্তু অবলোপন হয়, মানে এটা সময় অনুসারে টাকা বা এটার মূল্য কমে আসে, এটা একটা সম্পত্তি হিসেবে ধরা হয়ে থাকে।
ট্রেডমার্ক, প্রিয় শিক্ষার্থী দেখো এখানে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের লোগো বা চিহ্ন আমরা দেখতে পাচ্ছি। পণ্য বা সেবার ক্ষেত্রে যে চিহ্ন ব্যবহার করা হয়ে থাকে এটাকে বলা হয় ট্রেডমার্ক। ট্রেডমার্ক একটি সম্পদ, ব্যবসা প্রতিষ্ঠানে পণ্য বা সেবার জন্য চিহ্ন ব্যবহার করা হয়ে থাকে, এই চিহ্নকে ট্রেডমার্ক বলা হয়। ব্যবসা প্রতিষ্ঠানে এটি একটি সম্পদ হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। সেখানে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্যাটেন্টের একটি চিহ্ন। প্যাটেন্ট একটি সম্পদ। ব্যবসা প্রতিষ্ঠানের পণ্য দ্রব্যের ক্ষেত্রে অনেক সময় সরকারের সাথে চুক্তি করতে হয় যাতে অন্য কোনো প্রতিষ্ঠান পণ্য নকল করতে না পারে। আর যদি অন্য কোনো প্রতিষ্ঠান পণ্য নকল করে তাতে পরবর্তীতে আইনি সুবিধা পাওয়া যায়। অর্থাৎ একজন আবিষ্কারক একটি বিষয় আবিষ্কার করেছেন, তো উনি ব্যবসায় এটা বাজারজাত করছেন, তো অন্য কোনো প্রতিষ্ঠান বা অন্য কেউ যাতে নকল করতে না পারে এই জন্যই এই প্যাটেন্ট সত্ত্ব সরকারের সাথে করা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিনিয়োগ একটি সম্পদ। প্রতিষ্ঠান অলস অর্থ সাময়িক বা দীর্ঘমেয়াদের জন্য শেয়ার, সঞ্চয়পত্র, প্রাইজ বন্ড ইত্যাদি ক্ষেত্রে বিনিয়োগ করলে বা ভাঙ্গানো হলে বিনিয়োগ হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। অর্থাৎ আমরা দেখি যে শেয়ার ক্রয়, সঞ্চয়পত্র ক্রয়, প্রাইজ বন্ড ইত্যাদি যে বিষয় রয়েছে এই বিষয়গুলো বিনিয়োগ হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। আর এই বিনিয়োগের অর্থ কিন্তু আমরা পরবর্তীতে আবার পাবো, কিন্তু আমাদের সময় সময় লভ্যাংশ পাচ্ছি, তো লভ্যাংশ তো আমাদের আয়, আবার বিনিয়োগের এই পরবর্তীতে টাকা পাবো, এটা কিন্তু আমাদের সম্পদ হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। ঋণ হিসাব একটি দায়। অর্থাৎ ব্যবসার প্রয়োজনে ঋণ গ্রহণ পরবর্তীতে তা পরিশোধ হলে ঋণ হিসাবে প্রভাবিত হবে বা বিবেচিত হবে। ঋণ প্রদানকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম যুক্ত হতেও পারে, যেমন রাকেশের ঋণ হিসাব বা ব্যাংক ঋণ হিসাব। অর্থাৎ আমরা ব্যবসা প্রতিষ্ঠানের প্রয়োজন অনেক সময় আমরা ঋণ করে থাকি, এই ঋণ কিন্তু প্রতিষ্ঠানকে আবার অন্য কোনো প্রতিষ্ঠান থেকে যে আমরা ঋণ করেছিলাম এই ঋণের টাকা পরিশোধ করতে হবে। আর যখন আমরা ঋণের টাকা পরিশোধ করব তখন এই ঋণ কিন্তু কমে যাবে, কিন্তু পুরো বিষয়টাই ঋণ হিসাবে আমাদের লিপিবদ্ধ করা হবে। আর ঋণ কিন্তু পরিশোধ করার কারণে আমাদের এটা দায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা নগদান বিষয় যে রয়েছে, এই নগদান কিন্তু আমাদের ব্যবসা প্রতিষ্ঠান সম্পদ ধরা হয়। লেনদেনের ধারা নগদ অর্থের প্রাপ্তি ও প্রদান ঘটলে নগদান হিসাবে বিবেচিত করা হয়ে থাকে। অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানে তুমি নগদ অর্থ দ্বারা যখন যে কোনো মুহূর্তে তুমি তোমার প্রয়োজন মেটাতে পারো, তুমি বিনিময় করতে পারো। সবচেয়ে সহজ এবং তরল যে মাধ্যম নগদান কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানের একটি সম্পদ হিসাবে ধরা হয়ে থাকে। এখানে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি যে নিজ ব্যবসা প্রতিষ্ঠান আর ব্যাংক অর্থাৎ খোলা হয়। আমরা যখন ব্যাংকে একটা হিসাব খুলি, ব্যাংক আমাদের হিসাব রাখে, আমরাও রাখি। তো আমরা যখন টাকা কোনো সময় ব্যাংকে জমা দিই বা ব্যাংকে উত্তোলন করি, তো আমাদের এই প্রতিষ্ঠানে কিন্তু ব্যাংকের হিসাব যেই রয়েছে এই ব্যাংকের হিসাবের মাধ্যমে আমরা টাকা অনেক সময় দিই, উত্তোলন করি, তা কিন্তু ব্যাংক হিসাবে লিপিবদ্ধ হয়ে থাকে। কারণ ব্যাংক হিসাব একটি সম্পদ। লেনদেনের ধারা ব্যাংকের জমাকৃত অর্থ বৃদ্ধি ও হ্রাস ঘটলে ব্যাংক হিসাবে বিলুপ্ত হয়ে থাকে। প্রাইম ব্যাংকে হিসাব খোলা হলো ৬০০০ টাকা, ব্যাংকে জমা ২৫০০ টাকা, ব্যাংক হতে উত্তোলন হলো ৬০০০ টাকা, মালিক কর্তৃক ব্যাংক হতে উত্তোলন ৪০০০ টাকা। আমরা কয়েকটি দেখলাম যে এই বিষয়গুলোর দ্বারা কিছু লেনদেন, অর্থাৎ ব্যাংকে টাকা আমাদের হিসাবে বাড়লে এবং কমলে এই বিষয়গুলো আমাদের ব্যাংক হিসাবে লিপিবদ্ধ করা হতে হবে। আর ব্যাংকে যদি আমাদের কোনো জমা টাকা থাকে, এই ব্যাংকে জমা টাকা আমাদের নগদ অর্থের মতোই তরল হিসেবে কাজ করে। এই ব্যাংকের এই জমা টাকা আমাদের কিন্তু সম্পদ হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, দেখো এখানে ব্যাংক জমাতির উত্তোলন রয়েছে। ব্যাংক জমাতির উত্তোলন একটি দায়, অর্থাৎ ব্যাংকে জমার অর্থের অতিরিক্ত উত্তোলন করলে আমাদের যে দায় সৃষ্টি হয়, অর্থাৎ টাকা কিন্তু পরিশোধ করতে হবে। আমাদের ব্যাংকে ১০ লাখ টাকা ছিল, আমরা আরও অতিরিক্ত ২ লাখ টাকা আমরা উত্তোলন করেছি, বা ব্যাংক থেকে আমরা আমাদের চলতি হিসাবের ক্ষেত্রে আমরা কিন্তু ঋণ নিতে পারি, তখন আমাদের এই হিসাব থেকে অতিরিক্ত টাকা উত্তোলন এই বিষয়টি অন্তর্ভুক্ত হয়ে থাকে। আমাদের এই টাকা কিন্তু পরিশোধ করার কারণে এই ব্যাংক জমা অতিরিক্ত একটি দায়। দেনাদার হিসাব বা প্রাপ্য হিসাব একটি সম্পদ, অর্থাৎ বাকিতে পণ্য বিক্রয় করলে এই দেনাদার সৃষ্টি হয়ে থাকে। বিক্রি করলে টাকা আমরা নগদে পেয়ে থাকি, যদি আমরা নগদে না পেয়ে থাকি তখন এই দেনাদার সৃষ্টি হয়ে থাকে। অর্থাৎ দেনাদারগণ আমাদের টাকা দেন, আর টাকা দিলে আমাদের এই সম্পদ হিসেবে বিবেচনা করা হয়ে থাকে।
অর্থাৎ বাকিতে পণ্য বিক্রয়, বিক্রিত পণ্য ফেরত আমরা আগেও জেনেছি। দেনাদার হতে প্রাপ্তি, ছাড়, অর্থ অনাদায়ী হলে বিলের স্বীকৃতি, অনেক সময় আমরা বিলের স্বীকৃতি পেয়ে থাকি দেনাদার থেকে, তা দেনাদার হিসাবে লিপিবদ্ধ করা হয়ে থাকে। অর্থাৎ দেনাদার থেকে আমরা টাকা পাবো, দেনাদার আমাদের জন্য সম্পদ, দেনাদার আরেক নাম বা প্রাপ্য হিসাবেও ধরা হয়ে থাকে। পাওনাদার হিসাব বা প্রদেয় হিসাব একটি দায়। প্রদেয় হিসাব অর্থাৎ আমাদের টাকা পরিশোধ করতে হবে, পাওনাদারকে আমরা টাকা পরিশোধ করে থাকি। বাকিতে পণ্য ক্রয় করলে আমাদের টাকা পরিশোধ করতে হয়। বাকিতে পণ্য ক্রয়কৃত পণ্য ফেরত, পাওনাদারকে পরিশোধ, ছাড় পাওয়া ও বিলের স্বীকৃতি প্রদান করা হলে পাওনাদার হিসেবে লিপিবদ্ধ করা থাকে। অর্থাৎ পাওনাদারকে আমরা যখন টাকা পরিশোধ করতে না পারি তখন আমাদের পাওনাদারকে অবশ্যই আমাদের বিলের স্বীকৃতি দিতে হয়। প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা প্রাপ্য বিল হিসাব দেখতে পাচ্ছি যে প্রাপ্য বিল কিন্তু সম্পদ, অর্থাৎ যেই বিলের অর্থ আমরা পরবর্তীতে পাবো। অর্থাৎ বিলের মাধ্যমে বিক্রয়, তুমি বিক্রি করলা, টাকা যদি ক্রেতা বা গ্রাহক টাকা দিতে না পারেন তখন বিলের স্বীকৃতি দিয়ে থাকেন, সেটা হচ্ছে প্রাপ্য বিল। দেনাদার হতো বিলের স্বীকৃতি প্রাপ্তি, বিলের অর্থ আদায়, বিল বাট্টাকরণ ও বিল প্রত্যাখ্যানের কারণে প্রাপ্য বিল হিসাব লিপিবদ্ধ হয়ে থাকে। অর্থাৎ প্রাপ্য বিলের অর্থ তুমি পরবর্তীতে টাকাটা পাবে, এই জন্য এটি একটি সম্পদ। আর তুমি এই দেনাদার থেকে যেই স্বীকৃতি পেয়েছো এটাই প্রাপ্য বিল। প্রদেয় বিল অর্থাৎ যে বিলের অর্থ আমাদেরকে পরিশোধ করতে হবে, এটি একটা দায়। বিলের মাধ্যমে ক্রয়, পাওনাদারের বিলের স্বীকৃতি প্রদান, বিল পরিশোধ ও অপরিশোধজনিত প্রত্যাখ্যান হলে প্রদেয় বিল হিসাবে লিপিবদ্ধ করা হয়ে থাকে। অর্থাৎ তুমি দেখো যে আমরা ব্যবসা প্রতিদিন দেখে থাকি যে যদি ক্রয় করে থাকি, ক্রয় করার পর আমরা যদি টাকা তখন না দিতে পারি, পরবর্তীতে যে একটা নির্দিষ্ট মেয়াদে 2 মাস 3 মাসের মেয়াদে আমরা বিলের স্বীকৃতি থাকি যে আমি টাকাটা পরে দিব, এটা একটা স্বীকৃতি স্বরূপ, এটি হচ্ছে একটা দায়। পরবর্তী টাকা আমাদের অবশ্যই পরিশোধ করতে হবে। প্রাপ্য আয় হিসাব একটি সম্পদ। প্রাপ্য আয় বা অনাদায়ী আয় বিষয়টি হলো আয় এর টাকা আমরা পেয়ে থাকি কিন্তু আমরা এখনো পাইনি, পরবর্তীতে আমরা পাবো, এই জন্য এটি একটি সম্পদ হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। যেমন অনাদায়ী কমিশন, অনাদায়ী সুদ ইত্যাদি। অর্থাৎ তুমি আয়ের যে অর্থ পেয়ে থাকো, যেমন উপভাড়া, কমিশন প্রাপ্তি বা যে কোনো ধরনের তুমি বিষয় আছে যে তুমি টাকা এখন পাওনি, তুমি আয়ের টাকাটা এখনই পেতে কিন্তু এখন পাওনি, পরবর্তীতে পাবে, তো এই প্রাপ্য আয়ের টাকা পরে পাবো, এই জন্য এটি একটা সম্পদ, অর্থাৎ আমরা পাও না। এজন্য অনাদায়ী কমিশন হিসাব, অনাদায়ী সুদ এই হিসাব বিবেচনা করা হয়ে থাকে। বকেয়া খরচ হিসাব একটি দায়। অর্থাৎ খরচের অর্থ আমরা খরচ সবসময় আমরা কি করে থাকি, প্রদান করে থাকি, কিন্তু আমরা যদি খরচের এই অর্থ যদি প্রদান করতে না পারি আমাদের পরবর্তী কিন্তু এই টাকা পরিশোধ করতে হবে। যদি খরচের অর্থ যদি পরবর্তী পরিশোধ করতে হয় তাহলে এটি একটি আমাদের জন্য দায়, ব্যবসায় পরিশোধ করতে হবে। অর্থাৎ বকেয়া খরচের বিষয়টি হলো যে সকল খরচের টাকা আমরা এখনো পরিশোধ করতে পারিনি, পরবর্তীতে পরিশোধ করতে হবে, তা দায় হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। যেমন বকেয়া বেতন, বকেয়া ঋণের সুদ ইত্যাদি। অর্থাৎ যেই খরচের টাকা আমরা এখন দিতে পারিনি বর্তমানে কিন্তু ভবিষ্যতে আমাদের পরিশোধ করতে হবে, এই জন্য এটি একটা দায়। অগ্রিম খরচ হিসাব একটি সম্পদ। অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানে যেই খরচের অর্থ আমরা আগে দিয়ে দিয়েছি, অর্থাৎ ভাড়া তুমি দেখো যে অনেক সময় অনেক প্রতিষ্ঠান আছে যে ভাড়া 3 মাসের বা 1 বছরের জন্য অ্যাডভান্স দেওয়া হয়, যে অ্যাডভান্স যে আমি যে টাকা দিলাম 3 মাসের বা 2 মাসের, এই অ্যাডভান্স টাকা আমি অগ্রিম আমি টাকা দিয়েছি কিন্তু এখনো সুবিধা পাইনি, পরবর্তী সুবিধা পাওয়া যাবে, এই আমরা যে সুবিধা পাবো অন্য কোনো প্রতিষ্ঠান থেকে, এটা হচ্ছে আমাদের সম্পদ। কোনো খরচ হতে সুবিধা পাওয়ার পূর্বে তার মূল্য পরিশোধ করা হলে সংশ্লিষ্ট খরচ অগ্রিম হিসাব এবং আয়ের বিপরীতে সুবিধা প্রদানের পূর্বেই মূল্য আদায় হলে সংশ্লিষ্ট আয় অগ্রিম হিসাব খোলা হয়। যেমন অগ্রিম বিমা সালামি, অগ্রিম ভাড়া হিসাব এই ইত্যাদি আমরা দেখতে পেলাম যে খরচের টাকা আমি আগেই দিয়েছি কিন্তু এর সুবিধা আমরা পরে পাবো, এই জন্য এটি সম্পদ। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে অগ্রিম আয় হিসাব রয়েছে। অগ্রিম আয় একটি দায়। আয়ের বিপরীতে সুবিধা প্রদানের পূর্বেই মূল্য আদায় হলে সংশ্লিষ্ট আয় অগ্রিম হিসাব খোলা হয়ে থাকে। যেমন অগ্রিম শিগুন সালামি হিসাব, অগ্রিম ভাড়া, অগ্রিম উপভাড়া হিসাব ইত্যাদি। অগ্রিম প্রাপ্ত আয়কে অনুপর্যিত আয় হিসেবে গণ্য করা হয়ে থাকে। অর্থাৎ একটু আমরা বিশ্লেষণ যদি করি যে আমরা আয়ের টাকা আগে গ্রহণ করেছি কিন্তু আমাদের কাছ থেকে অন্য কোনো প্রতিষ্ঠান বা গ্রাহক সুবিধা পাবে, কারণ আমরা টাকা আগে নিয়েছি কিন্তু এখনো আমরা সেবা দেইনি বা আমরা এখনো কাজ করে দেইনি, আমাদের কাজটি করে দিতে হবে।
আর ব্যবসায়িক পরিভাষায় আমাদের পরবর্তীতে যে কাজ বা কোনো গ্রাহককে যদি কোনো সুবিধা দিতে হয়, পরবর্তীতে কোনো কাজ করে দিতে হয়, তা দায় হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো যে অব্যবহৃত মণিহারি এটি একটা সম্পদ। অর্থাৎ এই বছর মণিহারি ক্রয় করা হয়েছিল 1000 টাকা এবং এর 800 টাকা খরচ হয়েছে এবং 200 টাকা রয়ে গিয়েছে এই বছরই। আর এই 200 টাকা হলো অব্যবহৃত মণিহারি। অর্থাৎ যেই মণিহারি আমি ক্রয় করেছিলাম তার যে অংশ এই বছর রয়ে গিয়েছে, যা খরচ হয়েছে তা মণিহারি হিসেবে ধরা হলো, আর যা রয়ে গিয়েছে তা অব্যবহৃত মণিহারি। আর যে অব্যবহৃত মণিহারি বা যে অব্যবহৃত মণিহারি রয়ে গিয়েছে তা কিন্তু আমাদের পরবর্তী বছর কাজে লাগবে বা পরবর্তী ব্যবহার আমরা করতে পারবো। অর্থাৎ ভবিষ্যতে যদি আমরা কোনো এই ব্যবহার করার কারণে এই বিষয়টি আমাদের সম্পদ হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখানে আমাদের বিলম্বিত বিজ্ঞাপন রয়েছে। বিলম্বিত বিজ্ঞাপন একটি সম্পদ। বিজ্ঞাপন 20,000 টাকা 4 বছরের জন্য দেওয়া হয়েছে। এই বছরে ব্যবসা প্রতিষ্ঠানে 5,000 টাকা ধরা হয়েছে এবং বাকি 15,000 টাকা আগামী বছরগুলোতে খাটবে। এটা হলো বিলম্বিত বিজ্ঞাপন। অর্থাৎ আমরা যদি একটু বিশ্লেষণ করি, যে সংস্থা রয়েছে অ্যাড কোম্পানি, তাদেরকে আমরা যদি 20,000 টাকা 4 বছরের জন্য দিই, তাহলে আমাদের আর্থিক বছরে 5,000 টাকা খাটবে। আর যে বাকি 3 বছরে আমাদের যে 15,000 টাকা, এই 15,000 টাকা আগামী বছরগুলোতে খাটবে। এই জন্য আমাদের এই বিলম্বিত বিজ্ঞাপনকে ব্যবসায়িক পরিভাষায় সম্পদ হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো যে এখানে উত্তোলন হিসাব, অর্থাৎ উত্তোলন একটি মালিকানা সত্ত্ব হিসাব। অর্থাৎ মালিক যখন ব্যবসা প্রতিষ্ঠানে ব্যক্তিগত প্রয়োজনে নগদ অর্থ, পণ্য, সম্পদ ও সুবিধা গ্রহণ করে তখন তা উত্তোলন হিসেবে লিপিবদ্ধ করা হয়ে থাকে। যেমন আয়কর প্রদান বা নগদ অর্থ মালিক নিয়ে গেলেন, জীবন বীমার বাবদ মালিক ব্যবসা থেকে টাকা নিলেন। অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠান মালিক যখন দেন তখন কিন্তু মূলধন, কিন্তু যখন ব্যবসা প্রতিষ্ঠান থেকে মালিক নিয়ে যান তখন এই উত্তোলন হিসাব সৃষ্টি হয়। অর্থাৎ মালিক যখন ব্যবসা থেকে অর্থ নেন বা যে কোনো পণ্য নেন, মালিকের ছেলের স্কুলের বেতন দিলেন ব্যবসা থেকে, এটাও কিন্তু উত্তোলন হিসাব। আবার মালিক তার আয়কর প্রদান করলেন, জীবন বীমা প্রদান করলেন। অর্থাৎ মালিক ব্যবসা থেকে তার নিজ প্রয়োজনে যাই নিবেন তাই উত্তোলন হিসাবে অন্তর্ভুক্ত হবে। আর এই মালিক যেহেতু বিষয়টি এদিকে উল্লেখিত আছে, মালিক উত্তোলন করেছেন, এই জন্য এই বিষয়টি হলো মালিকানা সত্ত্ব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন প্রদত্ত বার্তা নিয়ে আলোচনা করব। প্রদত্ত বার্তা একটি ব্যয়। দেনাদার হতে পাওনা টাকা দ্রুত আদায়ের জন্য কিছু টাকা ছাড় প্রদান বা তা বার্তা হিসেবে অন্তর্ভুক্ত হয়। অর্থাৎ দেনাদার হতে আমরা টাকা পাবো, কিন্তু তাদের থেকে টাকা আদায়ের ক্ষেত্রে অনেক সময় আমরা ছাড়ের মাধ্যমে তাদের টাকা আদায় করি। অর্থাৎ আমরা 20,000 টাকা পেতাম, তাদেরকে আমরা 1,000 টাকা ছাড় দেওয়ার কারণে 19,000 টাকা পেলাম। অর্থাৎ 1,000 টাকা যে আমরা ছাড় দিলাম, এই ছাড় হচ্ছে হলো প্রদত্ত বার্তা। অর্থাৎ দেনাদার থেকে টাকা পাওয়ার সময় যে ছাড় দেওয়া হয় তা হচ্ছে হলো প্রদত্ত বার্তা। প্রদত্ত বার্তা একটি ব্যয়। প্রাপ্ত বার্তা হিসাব একটি আয়। পাওনাদারকে দেনা পরিশোধের সময় কিছু টাকা ছাড় পাওয়া গেলে তা বার্তা হিসেবে অন্তর্ভুক্ত হয়। বার্তা প্রাপ্তির জন্য প্রাপ্ত বার্তা হিসাব পৃথক নামে লিপিবদ্ধ করা হয়ে থাকে। অর্থাৎ পণ্য ক্রয় করার ক্ষেত্রে পাওনাদার সৃষ্টি হয়ে থাকে। পণ্য ক্রয় করার ক্ষেত্রে আমাদের পাওনাদার সৃষ্টি হয়ে থাকে। পাওনাদার সৃষ্টি হলে পাওনাদারকে পরিবর্তে টাকা আমাদেরকে পরিশোধ করতে হয়। আর এই পরিশোধ করার সময় আমরা যে ছাড় পেয়ে থাকি, অর্থাৎ 20,000 টাকা আমাদের থেকে পেত, তো আমরা তাদেরকে 19,000 টাকা দিলাম, 1,000 টাকা আমরা ছাড় পেলাম, বা তারাই আমাদেরকে বললো যে 1,000 টাকা কমে আপনারা 19,000 টাকা পরিশোধ করেন। তো আমরা যে 19,000 টাকা পরিশোধ করলাম তা হচ্ছিল পাওনাদার। আমরা পাওনাদার হিসেবকে ওই পাওনাদার দিয়ে কমলো। আর এদিকে যে 1,000 টাকা আমরা ছাড় পেলাম, ছাড় পাওয়াটা হচ্ছিল বার্তা প্রাপ্তি। আর এই বার্তা প্রাপ্তি হিসাব প্রতিষ্ঠানের একটি আয়। প্রদত্ত সুদ হিসাব একটি ব্যয়। অর্থাৎ সুদ প্রদানের ক্ষেত্রে সংশ্লিষ্ট সুদ হিসাব খুলতে হয় এবং প্রদত্ত সুদ, মূলধনের সুদ, ঋণের সুদ, ব্যাংক জমা অতিরিক্ত সুদ ইত্যাদি এখানে সুদ প্রদান করতে হয়, একটি ব্যয়। আমরা জানি যে তুমি যে ঋণ করলা, ধরো ঋণ করেছো, তো ঋণ করলে তোমার টাকাটা পরিশোধ করতে হবে এবং যে সুদ দিতে হয় এটাও কিন্তু একটা ব্যয়, কারণ এটাও দিতে হচ্ছে। ওটা পরে পরিশোধ করবে, এই জন্য দায়। আর এটা তোমার প্রতিনিয়ত বা মাসে বা 1 বছরের মধ্যে তুমি পরিশোধ করছো। ঋণ দায় পরিশোধ করতে সুদও পরিশোধ করতে হয়। অর্থাৎ দায় থেকে যে সুদ হয় এটা হলো ব্যয়, আর এই ব্যয় পরিশোধ করতে হয়। প্রাপ্ত সুদ একটি আয়।
প্রাপ্ত সুদ প্রাপ্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট সুদ হিসাব খুলতে হয়। ব্যাংক জমার সুদ, বিনিয়োগের সুদ, ঋণ প্রদানের সুদ, অর্থাৎ এই সুদের অর্থগুলো প্রতিষ্ঠান পেয়ে থাকে। বিনিয়োগের থেকে সুদ পেয়ে থাকে, ঋণ প্রদানের ক্ষেত্রে সুদ পেয়ে থাকে, ব্যাংক জমার থেকে সুদ পেয়ে থাকে। অর্থাৎ সুদ পেলে আর সম্পদ থেকেই সুদ সৃষ্টি হয়। সম্পদ, এই টাকাগুলো তুমি পরবর্তীতে পাবে এবং সুদটা তুমি স্বল্প মেয়াদী প্রতিষ্ঠানে তুমি 1 মাস 2 মাস বা এক বছরের মধ্যে পাচ্ছ, যেন এটা আয়। বন্ধুরা, আমাদের বাড়ির কাজ আমরা একটু দেখে নিই। যে গতকালকেও আমি তোমাদেরকে বলেছিলাম যে আয়, ব্যয়, সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব যে আমরা পড়লাম, এই বিষয়টি তোমরা আবার বাসায় ভালো করে পড়বে, নোট করবে। এই বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ, গতকালকে আমি বলেছিলাম। তোমরা এখন পড়ার মধ্যেই থাকবে। আর বাড়ির কাজের ক্ষেত্রে আমি যে বললাম নোট করবে, অবশ্যই কিন্তু তোমরা পড়ালেখায় এখন সময় ব্যয় করতে হবে। এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট, ভালো করে আয়ত্ত করার চেষ্টা করবে। হিসাব বিজ্ঞানে পারদর্শী হওয়ার জন্য এই বিষয়টি কোনো বিকল্প নেই, তোমার অবশ্যই ভালো করে পড়তে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে ক্লাসটি করলাম, আশা করি তোমরা এই ক্লাসটি ভালোই বুঝতে পেরেছো এবং তোমরা বাসায় অবশ্যই অনুশীলন করবে। হিসাব বিজ্ঞানে পারদর্শী হওয়ার জন্য এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বর্তমান সময় খুবই কঠিন একটি সময় চলছে। তোমরা খুবই সতর্কতার সহিত চলবে, স্বাস্থ্যবিধি তোমরা অবশ্যই মেনে চলবে। আর তোমাদের সুস্থতা কামনা করছি এবং তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।